হাই, আমি দুগং দত্তা, দ্য মকিং মঙ্ক। গোপালপুর হোটেল থেকে চেক আউট করলাম। আজ যাব মা তারাতারিণী, চিল্কা, রম্ভা, তাম্পারা, ফিরব ব্রহ্মপুর স্টেশনে। ট্রেন রাত 7:30টায়। আজও সঙ্গে রয়েছে সাইলেন্ট কমল। ইউনিভার্সিটি রোড ধরে শর্টকাটে বেরোলাম NH-16। কিছুটা এগিয়ে আবার ধরলাম গঞ্জামের একটি গ্রামের রাস্তা। ওই দেখা যায় তারাতারিণী মন্দির পাহাড়ের চূড়ায়। সোজা গ্রামের পথ দিয়ে চলে এলাম পাহাড়ের কোলে, ধরলাম মন্দিরের রাস্তা। এই পাহাড়ের চারিদিকের গ্রিন কভারটা কিন্তু প্রোটেক্টেড রয়েছে একদম পাহাড়ের চূড়ায় মন্দির। মেইন গেট, যেখান থেকে হেঁটে উঠতে হয় পাহাড়ের ওপরে মন্দিরের পথে। সুন্দর সিঁড়ি করা রয়েছে ওপর পর্যন্ত, কিন্তু মাত্র 999টি সিঁড়ি উঠতে হবে এই পথে। আরেকটি উপায় আছে, রোপওয়ে। আমরা রোপওয়েই ধরলাম। মঙ্গল ও শনিবার বেশ ভিড় হয়, কিন্তু আজ বুধবার, তাই প্রায় ফাঁকাই পেলাম। তার ওপর মনসুনের অফ সিজন, কোথাও তেমন কোনো ভিড় নেই। চলে এসেছে আমাদের কার্ট নাম্বার 3। এখানে মোট 4টি এমন কার্ট আছে, প্রতিটির ক্যাপাসিটি 4। সময় লাগে মাত্র 3 থেকে 4 মিনিট। চলো, গোপালপুরে এসে কেবল কার। ওই ওপরে পৌঁছতে হবে আমাদের, আর ওই নিচের থেকে উঠে এসেছি আমরা। সত্যি 4 মিনিট লাগলো পৌঁছতে। थैंक यू। ये तो एग्जिट है ना, इसी से? ओके, सामने लिखा रয়েছে बी अवेयर ऑफ मंकी। দেখা গেল মাঙ্কি। জেনে অবাক হলাম, কলিঙ্গ সাম্রাজ্যের প্রধান ইষ্টদেবতা ছিল এই তারাতারিণী। যদিও এই মন্দিরটি 17th সেঞ্চুরিতে প্রতিষ্ঠিত হয়, কিন্তু মা তারাতারিণীকে প্রথম প্রতিষ্ঠা করেন ভঞ্জদেও রাজা কেওঝড়ের 1480 খ্রিস্টাব্দে। মূল মন্দিরের মুখ্য দ্বার, আর এখান থেকে ঢুকেই সোজা নাট মন্দির। নাট মন্দিরের সোজাসুজি এগোলেই পাওয়া যাবে মায়ের বাহন সিংহ। একটু আলাদা, তাই না? সাধারণত আমরা নন্দীকে দেখি মন্দিরের সামনে, কারণ প্রতিটি মন্দিরেই থাকে মহাদেব। এই মন্দিরটি রেখা স্টাইল অফ আর্কিটেকচারে তৈরি, দেখেই বুঝতে পারছ। মন্দিরের দেয়ালে অসম্ভব সুন্দর কারুকার্য, দেবদেবীর মূর্তি বিভিন্ন সময়ের। আসলে পুরো মন্দিরটি তৈরি হয়েছে, বললাম, রেখা স্টাইলে। এর 3টে পোর্শন রয়েছে।
প্রথম পোর্শনে রয়েছে খাকড়া দেউল, মধ্য পোর্শনকে বলা হয় পিদা দেউল এবং মূল মন্দিরকে বলা হয় রেখা দেউল। রেখা দেউলেই রয়েছে গর্ভগৃহ আর সেই বিশেষ শিখর। অদ্ভুতভাবে মন্দিরের ঠিক পেছনেই পেলাম মা ছিন্নমস্তাকে। আমি এখন আছি তারাতারিণী মন্দির। তারাতারিণী মন্দির গোপালপুর থেকে মাত্র 40 কিলোমিটার দূরে, গঞ্জাম ডিস্ট্রিক্টে। পাশে বয়ে চলেছে ঋষিকুল্যা নদী। ঋষিকুল্যা নদীকে বলা হয় গঙ্গাময় জ্যেষ্ঠ ভগিনী। জানি না কেন, কিন্তু পুরাণে নাকি তাই লেখা আছে। আর এই তারাতারিণী মন্দির একটি পাহাড়ের ওপর অবস্থিত। 905 ফুটের একটি পাহাড়। এই পাহাড়ের নাম পূর্ণগিরি, কখনো বলা হয় কুমারীগিরি, আবার কেউ কেউ বলে যেহেতু তারাতারিণীর মন্দির আছে, তারিণী পাহাড় বা তারিণী হিলস। এই মন্দিরটি কিন্তু 4টি বিশেষ আদি শক্তিপীঠের একটি। আমরা জানি বাকি 3টের কথা। আমরা জানি বিমলা মানে পুরী, আমরা জানি কামাখ্যা মানে আসামে, এবং আমরা জানি কলকাতার কালীঘাট। কিন্তু চতুর্থটি হলো এই তারাতারিণী মন্দির, আদি শক্তিপীঠ, যেখানে মায়ের বক্ষযুগল পড়েছিল। সুতরাং এটি কিন্তু অত্যন্ত অত্যন্ত বিশেষ এবং প্রতিষ্ঠিত মন্দির। মন্দিরটির সংরক্ষণ আজও চলছে। প্রচুর কাজ হচ্ছে এখানে। অনেক কারিগর কাজ করছে দেখলাম। মা তারাতারিণী সবার মঙ্গল করুক। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই একটি ছবিতে মাকে দেখালাম। আবার একটা সুন্দর গ্রামের পথ দিয়ে চলেছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন নির্মল ঝড় বা নির্মল ঝোরা। শুধু ধার্মিক নয়, ঐতিহাসিক দিক থেকেও এই পরিসরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে একটি পবিত্র ঝর্ণা, বেরিয়ে আসছে মারুয়া পাহাড়ের তলা থেকে, যেখানে এসে জমা হচ্ছে সেটিকে বলা হয় মগর কুণ্ড। স্বয়ং নীলকণ্ঠ বসে আছে এই পাহাড়ে, তাই এই ঝর্ণার জল নীল। এই পবিত্র ঝর্ণা ও কুণ্ডকে নিয়ে মন্দির পরিসরটি গড়েছেন রাজা অপরাজিত শ্রী বালুকেশ্বর মর্দরাজ 1676 খ্রিস্টাব্দে। রাজা বালুকেশ্বর ছত্রী খালিকোটের মহারাজ ছিলেন। পণ্ডিতের সঙ্গে সঙ্গে ছিলেন একজন সাহসী যোদ্ধা। তিনি তৎকালীন উড়িষ্যার রাজা মুকুন্দদেবকে মুঘল সুবেদারের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করে জয়লাভ করেন। তারপর রাজা মুকুন্দদেব তাকে অপরাজিত এবং মর্দরাজ উপাধি দেন। বালুকেশ্বর ছত্রী হয়ে গেলেন অপরাজিত বালুকেশ্বর মর্দরাজ। শুরু হয় খালিকোটের মর্দরাজ ডাইনেস্টি। কুণ্ডে রয়েছে মগর বা কচ্ছপ, আর পুরো পরিসর ঘিরে রয়েছে বিভিন্ন দেবদেবী। সামনে রয়েছে বাবা জগন্নাথ। রয়েছে একটি 10 অবতারের পরিসরও। স্থানটি ভালোভাবে ঘুরে দেখতে সময় লাগবে আধ ঘন্টার মতো। এবার যাব চিল্কা। আমরা পুরী থেকে চিল্কা যাই সতপদা দিয়ে। গোপালপুর থেকে সাধারণত চিল্কা দেখে লোকে রম্ভায় গিয়ে। আমরা যাচ্ছি রম্ভার থেকেও 20 কিলোমিটার দূরে বারকুল। রম্ভা এবং বারকুল দু জায়গাতেই রয়েছে ওটিডিসির পান্থনিবাস এবং ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স। বারকুলের কাছে চিল্কা রোডে ফেমাস চিল্কা ধাবা। বিশাল পার্কিং, এখানে দাঁড়ায় লং রুটের সব বাস এবং গাড়ি খাবার জন্য। আমরাও দাঁড়িয়েছি লাঞ্চ করব বলে। লাঞ্চ সেরে তারপর যাব বারকুল। আজ আমাদের সঙ্গে রয়েছে আমার ভুবনেশ্বরের বন্ধু রাজু পান্ডা। সি ফুডের জন্য বিখ্যাত চিল্কা ধাবা। আমরা নিলাম ভেজ থালি আর রুটির সঙ্গে প্রন মশালা। লাঞ্চের পরেই চললাম বারকুল
ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে। আজ ওয়েদার খারাপ, ছোট বোট যাবে না। বড় গভর্নমেন্ট বোটের রেট 3600, ঠিক পোষালো না, তাই প্রাইভেট বোট কাউন্টারে এসে খোঁজ নিলাম। যাব চিল্কার মাঝে মা কালিজাই মন্দির। জলপথে 1 ঘন্টা লাগবে। বোট মিলল 1200 টাকায়। জেটির লেফট সাইডের অংশটি ট্যুরিজম ডিপার্টমেন্টের বোট এবং স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য প্রোটেক্টেড। বলিনি, চিল্কা দেশের লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার বা সল্ট ওয়াটার লেক, লার্জেস্ট লেগুনও বলা হয়। শীতের পরিযায়ী পাখিদের জন্যও সবথেকে বড় উইন্টারিং গ্রাউন্ড। চিল্কা টোটাল এরিয়া 1165 স্কোয়ার কিলোমিটার। ইটস রিয়েলি হিউজ। এই হলো প্রাইভেট জেটি বা প্রাইভেট বোটেদের জন্য জেটি। বিশাল চিলিকা হ্রদের মধ্যে রয়েছে বেশ কিছু আইল্যান্ড, যেমন কালিজাই, হানিমুন আইল্যান্ড, বেকন আইল্যান্ড, বার্ডস আইল্যান্ড, ব্রেকফাস্ট আইল্যান্ড এবং মঙ্গলাজুড়ি। এই চিলিকাতেই ইন্ডিয়ান নেভির একটি ট্রেনিং সেন্টারও রয়েছে, নাম আইএনএস চিলিকা, এবং তাদের একটি সেইল বোটের নাম দেওয়া হয়েছে তারাতারিণী। কেমন নড়ছে দেখো। আজ এমনিতেই একটু ওয়েদার খারাপ আছে। ঢেউয়ের সঙ্গে সঙ্গে পুরো ফ্লোটিং জেটিটাই নড়ছে। এই জেটি থেকেই রেগুলার সার্ভিস আছে মা কালিজাইয়ের জন্য। নম্বর দিয়েছে মাথা পিছু 100 টাকা, কিন্তু আজ লোকের অভাবে পুরো বোটটি বুক করতে হলো আমাদের। চিল্কা বারকুল। বারকুলের থেকে এই ফ্লোটিং জেটিটা থেকে আমরা একটা বোট বুক করেছি। এখান থেকে আমরা যাব চিল্কার মাঝামাঝি একটি আইল্যান্ডের ওপরে ফেমাস মন্দির কালিজাই, কালিজাই টেম্পল। ওয়েদার বেশ খারাপ এবং প্রচুর হাওয়া, সঙ্গে ঢেউ দেখতে পাচ্ছ কেমন করছে এই ফ্লোটিং জেটিটা। সামনের ওই নৌকোটি নিয়ে যাবে আমাদের। ওই বোট নাম্বার 94। লাইফ জ্যাকেট পর্যাপ্ত পরিমাণে আছে, সবার আগে লাইফ জ্যাকেট পরে নিতে হবে। ও নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু ও তো দূরে চলে যাচ্ছে। দেখো কেমন টলমলো করছে, যেমনি টলমলো করছে জেটি আর তেমনি তেমনি বোট হাওয়ায় ঠেলে নিয়ে চলে যাচ্ছে। বোট নাম্বার 94-এর মাঝি হাত তুলে দিল, বলল না, এই ঝড়ে সে যেতে পারবে না। দেখি কে রাজি হয় যেতে। শেষমেশ একটা বোট পাওয়া গেল। দেখতেই পাচ্ছ কেমন দুলছে নৌকো আর কেমনভাবে ছিটছে জল। প্রথম দিকটা হালকায় নিলেও একটু পরেই বুঝতে পারলাম ব্যাপারটা বেশ রিস্কি হয়ে গেল। 12 জনের বোটে আমরা মাত্র 3 জন আর 2 জন মাঝি। জানি না শেষমেশ মায়ের মন্দিরে পৌঁছতে পারবো কিনা। সবাই লাইফ জ্যাকেট পরে রেডি, কিন্তু এতে হুইসেলই নেই। দাঁতে দাঁত চেপে বসে আছে বন্ধু আবার। আমি তখনও ছবি তুলতে পাগল। ওই দেখা যায় কালিজাই আইল্যান্ড। এই আইল্যান্ডেই রয়েছে সেই মন্দির, এবং এখানে পৌঁছানোর জন্যই তো আমরা এতটা রিস্ক নিলাম এই ঝড় বাদলের দিনে। এখানকার জেটিও ঝড়ের ঢেউয়ে কেমন সাপের মতন নাচ করছে দেখো। মাটিতে পা দিয়ে যেন প্রাণ ফিরে পেলাম। সোজা সামনেই দেখা যাচ্ছে মা কালিজাই মন্দির।
মা কালিজাই মা কালীরই একটি রূপ। এখানকার মানুষের বিশ্বাস মা কালিজাই এই চিল্কা হ্রদে সমস্ত মৎস্যজীবীদের, জীবজন্তু ও প্রাণীদের রক্ষা করে। তাই এই চিল্কা হ্রদের উপর নির্ভরশীল সমস্ত পরিবার ছুটে আসে এখানে মায়ের আশীর্বাদের জন্য। প্রচণ্ড ঝড় এবং উফান নিয়ে আমি পৌঁছেছি কালিজাই মন্দির। মন্দির একটি চিল্কা হ্রদের একদম মাঝামাঝি একটি ছোট আইল্যান্ডে। ভীষণ হাওয়া এবং ঢেউ থাকায় শুধু যে নৌকো দুলেছে তা নয়, সেই সঙ্গে প্রচুর জল ছিটেছে, যার ফলে এখন আমি পুরোপুরি ভিজে গেছি। কিন্তু এখানে পৌঁছে সব যেন কষ্ট, সব সংশয় কেটে গেল। ভারী সুন্দর একটা ছোট্ট আইল্যান্ড, আর তার মধ্যে একটা মন্দির, একটা নয় বেশ কয়েকটি মন্দির পরিসর বলা যায়। আর চারিদিকে শুধু জল আর জল, আর সেই জলের উচ্ছ্বাস এত বেশি যে সেটা ছিটে চলে আসছে মন্দির প্রাঙ্গণে। আমরাও ধূপ জ্বালালাম, প্রদীপ দিলাম, পুজো করলাম, কারণ ফিরতেও তো হবে আমাদের এই চিল্কা হ্রদের ওপর দিয়েই। ফেরার সময় নৌকা একটু কম দুলেছিল। এবার চলেছি রামভা। অনেক লম্বা এবং বড় রামভার জেটি, কারণ এখানে শুধু ওয়াটার স্পোর্টস নয়, প্রচুর ফিশিং বোট রয়েছে লোকাল ফিশারম্যানদের। এটা চিল্কার সাউথ এন্ডে এবং ব্রহ্মপুর থেকে কাছে হওয়ায় গোপালপুর থেকে বেশিরভাগ লোকই টুরিস্টই আসে এখানে ওয়াটার স্পোর্টসের জন্য। এই ফ্লোটিং জেটি থেকেই লোকাল ট্যুর করানো হয় 3 পয়েন্ট বা 5 পয়েন্ট। ওই যে বললাম, বেকন আইল্যান্ড, বার্ডস আইল্যান্ড, ব্রেকফাস্ট আইল্যান্ড, এই সমস্ত আইল্যান্ডগুলো ঘুরিয়ে নিয়ে আসা হয়। এখানে চিল্কার পাশেই দেখতে পাবে সারিবদ্ধ পাহাড়, তাই খুব খুব সুন্দর লাগে এই জায়গাটি, বিশেষ করে সন্ধেবেলা। টুরিস্টদের ঘোরা এবং বসার জন্য অনেকটা জায়গা রয়েছে সেলফি পয়েন্ট। এই যে আমরাও তুললাম। এবার রাম্বা থেকে ফিরছি। পথে দেখে নেব তাম্পারা লেক, ছাত্তরপুরের কাছে। তাম্পারা 300 হেক্টরের একটি ন্যাচারাল ফ্রেশ ওয়াটার লেক এবং গোপালপুর থেকে কাছে মাত্র 20 কিলোমিটার। এখানে ট্যুরিজম ডিপার্টমেন্টের একটি মাল্টি ডাইমেনশনাল স্পোর্টস কমপ্লেক্স রয়েছে এবং এই কমপ্লেক্সে রয়েছে অনেক কিছু: ওয়াটার স্কুটার, কায়াক, বানানা রাইড, মোটর বোট, সব কিছু। এটি একটি ক্যাপটিভ লেক বলে এখানে কিন্তু অত হাওয়া বা ঢেউ নেই, তাই এটা অনেক বেশি সেফ এবং এখানে অনেক রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করা সম্ভব। যা বুঝলাম, গোপালপুর থেকে ওয়াটার স্পোর্টসের জন্য এই তাম্পারা লেকই দ্য বেস্ট। ওয়াটার স্কুটার ইজ থ্রিলিং, কারণ এতে রয়েছে স্পিড। বানানা বোট রাইড ইজ ফানি, কারণ ওটা স্লো অ্যান্ড ডান ইন গ্রুপ। আর যাই করো, আমার সাজেশন থাকবে নিজে নিজে কায়াকিং করার চেষ্টা অবশ্যই করো। বেশ ভালো লাগছে সন্ধ্যেটা। সন্ধ্যের পর এখান থেকে সোজা চলে যেতে হবে ব্রহ্মপুর স্টেশনে। সেখান থেকে আমাদের ট্রেন সন্ধ্যে 7:30টায়, আর কলকাতা পৌঁছবো সকাল 6টায়। হাওড়া ব্রিজ
আর কলকাতার গন্ধ কেমন যেন মাতাল করে দেয়। আর মা গঙ্গা, কি সুন্দর তুমি। 5টি এপিসোডে তুলে ধরলাম গোপালপুর। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, তোমার মতামত জানিও কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে অন্য কোনো জার্নিতে। ভালো থেকো।